তাহলে আজকে আমরা নতুন চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি মেশিনস ফার্স্ট পার্টের ইউনিট 1 এর থার্ড চ্যাপ্টার। ইউনিট 1 এর এটা লাস্ট চ্যাপ্টার, ফোর্স, ওয়ার্ক ফর এনার্জি এন্ড মেশিনস। তাহলে আমরা আজকে স্টাডি করব মেশিনস। তাহলে মেশিনস আর simple device which used to fulfill the following purposes. To fulfill the following purposes. First purpose, by using machine we can lift a heavy load by applying less effort, or we can overcome a large resistive force by applying less effort. By applying less effort. As for example, jack is used to lift a car. Jack is used to lift a car. ইন্টারনেটে গিয়ে সার্চ করবে ইমেজ অফ জ্যাক, তাহলে তুমি কিন্তু দেখতে পাবে সেটা একটা স্প্রিং টাইপের একটা তোমার এলিমেন্ট। সেখানে কি হবে, সেটা গাড়ির সাথে ফিট করে দিয়ে আমরা যদি জ্যাকটাকে প্রেস করি তাহলে গাড়িটা কিন্তু স্লোলি লিফট হবে। তাহলে এই গাড়িটাকে লিফট করে আমরা কি করি, গাড়ির টায়ার পাংচার হয়ে গেলে বা গাড়ির কোনো রিপেয়ারিং ওয়ার্ক করতে গেলে গাড়িটাকে তো লিফট করতে হবে। লিফট করার জন্য আমরা কি করি, আমরা জ্যাক ইউজ করি। যদি জ্যাক না থাকতো তাহলে আমাদের কি করতে হতো, 10-12 জন লোককে গাড়িটা তুলে ধরে তারপর তার রিপেয়ারিং ওয়ার্ক করতে হতো বা টায়ার চেঞ্জ করতে হতো। সাপোজ তোমরা ফ্যামিলি গাড়ি করে যাচ্ছ, রাস্তায় টায়ার পাংচার হয়ে গেল, যদি জ্যাক না থাকে তাহলে তোমাকে কি করতে হবে, সে 3 জনকে টায়ার গাড়িটাকে লিফট করতে হবে, আরেকজন তোমার টায়ারটাকে চেঞ্জ করবে। তাহলে সেটা কনভেনিয়েন্ট না, সেটা আমাদের সুবিধা হবে না তাতে। তার জন্য আমরা কি করলাম, জ্যাক ইউজ করি। সো জ্যাক ইজ ইউজ টু লিফট এ কার। তাহলে জ্যাক একটা মেশিন, সেই মেশিনে আমি কি করব, লেস ফোর্স লেস এফর্ট দিয়ে আমি ওই হেভি কারটাকে ইজিলি লিফট করতে পারবো উইদাউট টেকিং সাপোর্ট ফ্রম এনিওয়ান। আমরা বাকিদের কারোর কাছ থেকে সাপোর্ট নিয়ে আমি একাই গাড়িটাকে লিফট করতে পারবো। তাহলে জ্যাক ইজ ইউজ টু লিফট আ হেভি কার। তাহলে আমি যে এফর্টটা দিচ্ছি, দেখা গেল আমি এফর্ট দিচ্ছি 100 নিউটন, আর গাড়ির যে লোডটাকে আমি লিফট করছি সেটা হচ্ছে 1000 নিউটন। তাহলে আমি 100 নিউটন অ্যাপ্লাই করে 1000 নিউটন লোড লিফট করতে পারছি। তাহলে লোড ইজ 1000 means 10 into 100, 10 into 100। তাহলে লোড ইজ 10 times the effort। তাহলে আমি 100 নিউটন এফর্ট দিয়ে তার 10 টাইমস লোডকে আমি ওভারকাম করতে পারছি, তার 10 টাইমস লোডকে আমি ওভারকাম করতে পারছি। এই জন্য দিস ইজ কল্ড ফোর্স মাল্টিপ্লায়ার। ফোর্স মাল্টিপ্লায়ার। By applying 100 Newton effort, we are able to lift a load of 1000 Newton.
that is 10 times the amount of effort. So this is called force multiplier. তাহলে আমি এফর্ট দিয়ে কত মাল্টিপ্লাই করে ফোর্স লিফট করতে পারছি, 100 এর 10 টাইমস লিফট করতে পারছি। তাহলে 100 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000, তার মানে এর আমি 10 টাইমস লোড আমি লিফট করতে পারছি। দ্যাট ইজ দিস ইজ কল্ড ফোর্স মাল্টিপ্লায়ার। এখানে 10 টা হচ্ছে মাল্টিপ্লায়ার। So this is the first purpose. By applying less effort, we can overcome a huge load. Number 2 purpose. By using machine, we can perform any work with greater speed. তাহলে আমরা কি লিখছি, মেশিন sometimes act as a speed multiplier. In this case, load is less than that of effort. Load is less than that of effort. As for example, scissor is used to cut paper or cloth. Scissor is used to cut paper or cloth. তাহলে এটা হচ্ছে সিজার, এটা হচ্ছে সিজার। তাহলে সিজারের এই একটা পার্ট যেখানে আমরা হাত দিয়ে প্রেস করি, এই পার্টটাকে বলা হয় এফর্ট আর্ম। আর এই পার্টটা হচ্ছে লোড আর্ম, যেখানে আমরা লোডটাকে কাট করি। মনে করি পেপার, এই পেপারটা কি হালকা, তো একদম লাইট ওয়েট, পেপারটা একদম কিছু ওয়েটই নেই। তাহলে আমি পেপারটাকে ইজিলি কাট করতে পারছি, সিজার দিয়ে এখান থেকে কাট করতে পারছি। তাহলে পেপারটা কি এখানে একদম লাইট ওয়েট, কোনো ওয়েটই নেই বলতে গেলে, নেগলিজিবল ওয়েট। তার রেসপেক্টে আমি হাত দিয়ে যেখানে প্রেস করছি, হাত দিয়ে যে প্রেস করছি সেই এফর্টটা অনেক বেশি। এই জন্য এই লাইনটা লিখেছি, লোড ইজ লেস দ্যান দ্যাট অফ এফর্ট। তাহলে কম্পেয়ার টু দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই আওয়ার হ্যান্ড, দ্য ওয়েট অফ দ্য পেপার ইজ নেগলিজিবল। সেই জন্য এখানে লোড ইজ লেস দ্যান এফর্ট। মনে করো যদি সিজার না থাকতো, তাহলে এই পেপারটাকে যদি কাট করতে হতো, তাহলে আমার কি হতো, পেপারটাকে আমি ফোল্ড করতে হতো। পেপারটাকে ফোল্ড করে আমাকে পেপারটাকে এরকম স্লোলি হাত দিয়ে কাট করতে হতো। তাহলে সেই ক্ষেত্রে কি হতো, যে কাটিংটা হতো সেটা ইরেগুলার হতো এবং প্রপার হতো না, পারফেকশন আসতো না। কিন্তু সিজার দিয়ে কাট করলে কি হবে, আমি এটাকে সিজার দিয়ে খুব ইজিলি তাড়াতাড়ি এটাকে কাটিং করতে পারছি এবং কাটিং করতে পারছি, খুব ইজিলি কাটিং করতে পারছি। তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা সিজার দিয়ে এই কাজটাকে অনেক বেশি ফাস্ট করতে পারছি, অনেক বেশি ফাস্ট করতে পারছি এবং উইথ পারফেকশন করতে পারছি। টেলারিং এর দোকানে যখন টেলার কি করে, শার্ট পিস বা প্যান্ট পিস বা চুড়িদার পিস যখন কাট করে, তখন কি করে, সিজারটাকে এরকম হোল্ড করে এইভাবে জাস্ট ড্র করে নিয়ে চলে যায়। তাহলে যেই সিজারটাকে হোল্ড করে এইভাবে সিজারটাকে মুভ করায়, তখনই অটোমেটিক্যালি পেপারটা, ক্লথটা কাটিং হয়ে যায়। তাহলে সেখানে অনেক ফাস্ট হয়ে যায়। যদি সিজার না থাকতো তাহলে আমাকে কি করতে হবে, ক্লথটাকে হাত দিয়ে কাটিং করতে হতো, সেক্ষেত্রে কি হতো, কাটিংটা প্রপার হতো না, ঠিক আছে, ইরেগুলার হয়ে যেত শেপটা, তাহলে কাটিংটা প্রপার হতো না। তাহলে সিজার দিয়ে আমি কি করছি, কোনো ক্লথ বা পেপারকে খুব ইজিলি ফাস্ট কাট করছি, ঠিক আছে।
এবং এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে এই পোর্শনে এই যে এখানে প্রেস করছি, এই যে প্রেস করছি, তাহলে প্রেস করলে এই এফার্ট আর্মটা যত না মুভ করছে, যে পোর্শনে এফার্ট দিচ্ছে সেটাকে বলছে এফার্ট আর্ম। এফার্ট আর্ম যত না মুভ করছে তার রেসপেক্টে লোড আর্ম অনেক বেশি মুভ করছে। মানে আমি যত না প্রেস করছি তার এগেনস্টে লোড অনেকটা কাট করতে পারছি, অনেকটা লোড কাট করতে পারছি। তাহলে এখানে হচ্ছে ফর এ স্মল ডিসপ্লেসমেন্ট অফ এফার্ট দেয়ার ইজ লার্জ ডিসপ্লেসমেন্ট অন লোড। তাহলে ফর এ স্মল displacement of effort there is large displacement on load. There is large displacement on load. তাহলে আমি এফর্টে কম ডিসপ্লেসমেন্ট দিয়ে লোডে লার্জ ডিসপ্লেসমেন্ট করাতে পারছি। সো এটা একটা আছে স্পিড মাল্টিপ্লায়ার, ঠিক আছে। এফর্টে কম ডিসপ্লেসমেন্ট দিচ্ছি, এফর্ট আর্মটাকে আমি কম প্রেস করছি, কিন্তু লোডটা অনেকটা বেশি কাট করে বেরিয়ে যাচ্ছে। তাহলে ফর এ স্মল ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট দেয়ার ইজ লার্জ ডিসপ্লেসমেন্ট অন লোড। There is large displacement on load. So machines sometimes use as speed multiplier. Number 3, by using machine we can change the direction of effort into convenient direction. We can change the direction of effort into convenient direction. As for example, single fixed pulley. Single fixed pulley ব্যাপারটা কি? It is a disc-like object with grooved rim and string passes over it. So it is a disc-like object with grooved rim and string passes over it. This is a disc-like object and string passes over it, and there is an axle about which the pulley rotates. So there is an axle, this is axle about which the pulley rotates. If we fix this axle, so then this is called single fixed pulley. Single fixed pulley. যদি সিঙ্গেল ফিক্সড পুলি না থাকতো তাহলে কি প্রবলেম হতো? সাপোজ a bucket of water is lifted from a deep well. Suppose a bucket of water is lifted from a deep well. So in this case, effort is applied by this man in upward direction.
So effort is applied in upward direction. That is against the gravity. That is against the gravity. Effort is applied in upward, that is against the gravity. তাহলে আমরা যখন গ্র্যাভিটির এগেইনস্টে কিছু লিফট করি তখন কি হয়, আমাদের মাসেলে স্ট্রেংথ পড়ে, ঠিক আছে, আমাদের মাসেলে একটা টেনশন আমরা ফিল করি, মাসেলে স্ট্রেস পড়ে, তাহলে একটা মাসেল টেনশন আমরা ফিল করি। তাহলে এখানে যে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি আমি বাকেট অফ ওয়াটারটাকে লিফট করছি, তাহলে সেখানে আমার মাসেল একটা টেনশন আমি ফিল করছি, এখানে মাসেলের উপর আমার প্রেসার পড়ছে, ঠিক আছে, এখানে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি লিফট করলে মাসেলে একটা টেনশন কাজ করে। কিন্তু আমি যদি এই বাকেট অফ ওয়াটার কি করলাম, আমি এটাকে একটা পুলি থ্রু দিয়ে পাস করে দিলাম, একটা সিঙ্গেল ফিক্সড পুলি থ্রু দিয়ে পাস করে দিলাম, এবং আমি এখানে এফর্টটাকে কোন দিকে দিচ্ছি, ডাউনওয়ার্ড ডাইরেকশনে দিচ্ছি, এফর্টটাকে ডাউনওয়ার্ড ডাইরেকশনে দিচ্ছি। আর এখানে লোডটা এটাও ডাউনওয়ার্ড, দুটো কেসই লোড ডাউনওয়ার্ড। তাহলে এখানে এফর্ট ইজ অ্যাপ্লাইড in downward direction. Effort is applied in downward direction. তাহলে এখানে আমি এফর্টটা দিচ্ছি টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি, টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি দিচ্ছি। তাহলে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি যদি আমি আমার হাতটাকে মুভ করাই, সেক্ষেত্রে কিন্তু আমার মাসেলে সেরকম কোনো প্রেসার পড়বে না, আমার মাসেলে সেরকম টেনশন আমি ফিল করব না। তাহলে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি, কারণ গ্র্যাভিটি ইটসেলফ আমাকে হাতটাকে মুভ করতে হেল্প করছে। আর ইনিশিয়ালি কি হচ্ছে, আমি হাতটাকে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি মুভ করছি, ঠিক আছে, এগেইনস্ট দ্য গ্র্যাভিটি মুভ করছি, কিন্তু এখানে গ্র্যাভিটি ইটসেলফ আমাকে হেল্প করছে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি মুভ করার জন্য। তাহলে এখানে এফর্টটা আমি অনেক ইজিলি এবং কনভেনিয়েন্ট ওয়েতে আমি অ্যাপ্লাই করছি, এফর্টটা অনেক ইজিলি এবং কনভেনিয়েন্ট ওয়েতে আমি অ্যাপ্লাই করছি। তাহলে এখানে কি করলাম, বাই ইউজিং মেশিন উই ক্যান চেঞ্জ দ্য ডিরেকশন অফ এফর্ট ইনটু কনভেনিয়েন্ট ডাইরেকশন। তাহলে ইনিশিয়ালি ডিরেকশন অফ এফর্টটা কোথায় ছিল, আপওয়ার্ড ছিল, সেটা কনভেনিয়েন্ট ছিল না, কারণ আমাকে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি এফর্ট দিতে হচ্ছিল। আর এখানে আমি কি করলাম, থ্রু ফিক্সড পুলি আমি এফর্টটাকে ডাউনওয়ার্ড দিচ্ছি, তাহলে এখানে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি এফর্টটা দিচ্ছি, সেটা অনেক কনভেনিয়েন্ট আমার কাছে, কেন এখানে গ্র্যাভিটেশনাল পুলটাকে আমি ইউজ করছি এই কেসে, আর এখানে গ্র্যাভিটেশনাল পুলের এগেইনস্টে আমি কাজ করছি, তাহলে সেখানে এফর্টটা আমাকে বেশি দিতে হচ্ছে, কনভেনিয়েন্ট হচ্ছে না। Number 4, by using machine we can change the point of application of effort into convenient one. Point of application of effort into convenient one. As for example, pedal of a cycle.
পেডাল অফ এ সাইকেল। দেখো সাইকেলে, একটা সাইকেলের একমাত্র ফ্রন্ট হুইলটাই কিন্তু, সরি ফ্রন্ট হুইল না, রিয়ার হুইলটাই কিন্তু একমাত্র রোটেট করে। সাইকেলে একমাত্র রিয়ার হুইলটাই রোটেট করে। রিয়ার হুইলটা যখন রোটেট করতে স্টার্ট করে তখন সাইকেলের ফ্রন্ট হুইলটা ডিউ টু দ্য ইনার্শিয়া অফ মোশন রোটেট করে। তাহলে রিয়ার হুইলটাকে আমরা কিভাবে রোটেট করে, এখানে মিডিল পোর্শনের সাথে একটা চেন দিয়ে এটাকে ফিক্সড করা থাকে, মিডিল পোর্শনের সাথে এখানে একটা চেন দিয়ে ফিক্সড করা থাকে, আর এখানে প্যাডেল থাকে, এখানে একটা প্যাডেল থাকে মিডিল পোর্শনের সাথে। তাহলে আমরা কি করি, আমরা এখানে সাইকেলে এখানে বসে আমরা প্যাডেলে পা দিয়ে ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স অ্যাপ্লাই করি, তখন রিয়ার হুইলটা রোটেট করে এবং ডিউ টু দ্য ইনার্শিয়া অফ মোশন ফ্রন্ট হুইলটা রোটেট করে। মনে করো এই চেন সিস্টেমটা যদি না থাকতো, এই মেশিনসটা যদি না থাকতো, তাহলে সাইকেলটাকে রোটেট করতে গেলে আমাকে কি করতে হতো, এখানে বসে ডাইরেক্ট রিয়ার হুইলটাকে রোটেট করাতে হতো, এবং সেটা আমার পক্ষে কনভিনিয়েন্ট ছিল না। তাহলে এ থেকে সাইকেল না চালানো ভালো। তাহলে এই পজিশনে বসে, সিটে বসে আমাকে রিয়ার হুইলটা রোটেট করাতে হতো পা দিয়ে। তার মানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফোর্টটা কোথায় ছিল, রিয়ার হুইল ছিল, কিন্তু সেটা আমার কাছে কনভিনিয়েন্ট না। তখন আমরা কি করলাম, রিয়ার হুইলের সাথে সাইকেলের মিডিল পজিশনে চেন দিয়ে কানেক্ট করে এখানে প্যাডেল দিয়ে, এই প্যাডেলে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম। তাহলে এটা অনেক বেশি আমার কাছে কনভিনিয়েন্ট। তাহলে আমরা কি করলাম, বাই ইউজিং মেশিন উই চেঞ্জ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফোর্ট। যদি চেন না থাকতো তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফোর্ট কোথায় থাকতো, রিয়ার হুইল। চেনটা বা পেডালটা ইনভেন্ট হয়েছে বলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফোর্ট কোথায় থাকছে, পেডালে। তাহলে by using machine we change the point of application of effort from rear wheel to the middle part। আমরা প্যাডেলে চলে আসলো, মিডল পার্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে এইভাবে আমরা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফোর্ট কে চেঞ্জ করতে পারছি ইনটু কনভেনিয়েন্ট পয়েন্ট। এটা হলো নাম্বার 4। তাহলে এই হচ্ছে চারটে মেন পারপাস। তাহলে এখানে কিছু টার্মস আছে, সাম টার্মস রিলেটেড, some terms related to machines। Some terms related to machines। মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলার আগে যেটা আমরা বলবো দ্যাট ইজ কল্ড লোড। লোড, রেজিস্টিভ ফোর্স or opposing force which is to be overcome is called load। Resistive force or opposing force which is to be overcome is called load। Effort, force which is required to overcome, force which is required to overcome a load is called effort। তাহলে লোড কে ওভারকাম করতে
যে ফোর্স আমার দরকার অ্যাপ্লাই করতে হবে সেটাই হচ্ছে এফার্ট, আর রেজিস্টিভ ফোর্স হচ্ছে যেটাকে ওভারকাম করতে হবে, একটা বক্সকে লিফট করতে হবে, একটা হিউজ স্টোনকে লিফট করতে হবে, দ্যাট ইজ কল্ড লোড, একটা কারকে লিফট করতে হবে, দ্যাট ইজ কল্ড লোড। আর আমরা জ্যাক দিয়ে প্রেস করে সেটাকে লিফট করছি, তাহলে যেটা ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি দ্যাট ইজ কল্ড এফার্ট। নেক্সট যেটা আসছে দ্যাট ইজ কল্ড মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ, mechanical advantage, it is denoted by m into a. So mechanical advantage is equal to load by effort, load by effort, mechanical advantage equal to, তার মানে আমি কতটা এফর্ট দিচ্ছি তার এগেইনস্টে কতটা লোডকে ওভারকাম করতে পারছি, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এ মেশিন। তাহলে আমি কতটা এফর্ট অ্যাপ্লাই করছি তার এগেইনস্টে কতটা লোডকে ওভারকাম করতে পারছি, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এ মেশিন। সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ দ্য রেশিও অফ লোড বাই এফর্ট, মেকানিক্যাল অ্যাডভান্টেজ। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু লোড বাই এফর্ট। নাম্বার 1, if load is greater than effort, then mechanical advantage is greater than 1. So it acts as a force multiplier. It acts as a force multiplier. As for example, jack is used to lift a car. Jack is used to lift a car. Jack is used to lift a car. Number 2, if load is less than effort, then mechanical advantage is less than 1. So it acts as a speed multiplier. So it acts as a speed multiplier. তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1। তাহলে আমরা যে সিজার দিয়ে এই পেপারটাকে কাট করছি, তাহলে এখানে লোডটা তো একদম লাইট ওয়েট আর আমি এফর্ট অনেক বেশি দিচ্ছি, সো এফর্ট ইজ গ্রেটার দ্যান লোড অর লোড ইজ লেস দ্যান এফর্ট। তাহলে এখানে আমার পারপাস কিন্তু স্মল এফর্ট দিয়ে হিউজ লোড ওভারকাম করে না, এখানে আমার পারপাস হচ্ছে এই পেপারটাকে আমি খুব ফাইন কাটিং করব, পারফেকশনের সাথে কাটিং করব, সেটাই হচ্ছে আমার পারপাস। এখানে আমাকে লোড ওভারকাম করাটা আমার কাছে পারপাস না, যে আমি একটা হিউজ লোডকে লিফট করছি সেটা আমার কাছে পারপাস না। আমার কাছে পারপাস হচ্ছে আমি পেপারটাকে খুব ফাইন বা উইথ পারফেকশন কাটিং করব। সো ইট অ্যাক্ট অ্যাজ আ স্পিড মাল্টিপ্লায়ার। তাহলে as for example, scissor is used to cut a paper or cloth. Number 3, if load equal to effort, so mechanical advantage equal to 1. As for example, physical balance, physical balance or single fixed pulley, single fixed pulley. ফিজিক্যাল ব্যালেন্স, ফিজিক্যাল ব্যালেন্স কিরকম দেখতে হয়, এইভাবে একটা পয়েন্টার থাকে মিডিলে, এখানে একটা লেফটে প্যান থাকে সেখানে আমরা ভেজিটেবলস রাখি, আর এখানে একটা রাইটে প্যান থাকে সেখানে আমরা ওয়েটস রাখি।
এদিকে লোড দিচ্ছি আর এখানে এফার্ট দিচ্ছি, এখানে ব্যালেন্স করছি। তাহলে এখানে লোড ইকুয়াল টু এফার্ট, যখন দুটো দিকের ওয়েট সেম হয় তখনই আমি যে ভেজিটেবলস বা ফ্রুটসটা আমরা কালেক্ট করি। যদি ফিজিক্যাল ব্যালেন্স না থাকতো তাহলে কি হতো, আমাদের কোনো জিনিসকে এরকম হাতে ধরে গেস করতে হতো যে কতটা ওয়েট হতে পারে। বা যখন ফিজিক্যাল ব্যালেন্স ছিল না তখন কি হতো, এক্সচেঞ্জ পলিসি ছিল, তুমি আমাকে এত অ্যামাউন্ট জিনিস দাও, তার এগেন্সে তোমাকে আমি এত অ্যামাউন্ট অন্য জিনিস আমি সাপ্লাই করছি। তাহলে সেখানে এক্সচেঞ্জ পলিসি ছিল, কারণ সেখানে মেজারেবল কোনো ইনস্ট্রুমেন্টই ছিল না। তাহলে ফিজিক্যাল ব্যালেন্সে আমরা কি করতে পারছি, কোনো কিছু মেজার করতে পারছি উইথ গ্রেটার অ্যাকুরেসি। ঠিক আছে, ওই জন্যই কিন্তু ফিজিক্যাল ব্যালেন্স সিস্টেমটা চলে এসছে। ইন কেস অফ ফিজিক্যাল ব্যালেন্স, লোড ইকুয়াল টু এফার্ট। তাহলে এখানে আমাকে কোনো কাজ স্পিডেও করাটা আমার কাছে টার্গেট না, বা আমার কাছে হিউজ লোড ওভারকাম করাটা আমার পারপাস না। সো ইট neither acts as a force multiplier nor does it act as a speed multiplier. তাহলে আমার কাজ হচ্ছে শুধু এটাকে অ্যাকুরেটলি মেজার করা। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল ব্যালেন্স, in this case mechanical advantage is equal to 1. সিঙ্গেল ফিক্সড পুলি, single fixed pulley, load by effort, single fixed pulley। তাহলে এখানে লোড, এখানে আমি এফর্ট অ্যাপ্লাই করছি, আর এখানে কি কাজ করছে, টেনশন ইন দ্য স্ট্রিং কাজ করছে, টেনশন। তাহলে টেনশন দিয়ে এই স্ট্রিংটা একে হোল্ড করে রেখেছে। তাহলে এখানে লোডকে কে সাপোর্ট দিচ্ছে, টেনশন। তাহলে লোড নিচে পড়ে যাচ্ছে না কেন, কারণ টেনশন এখানে সাপোর্ট দিচ্ছে। তোমরা যে চেয়ারে বসে আছো, তাহলে তোমাদের ওয়েটটা কি হচ্ছে, ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, আর চেয়ার তোমাকে কি দিচ্ছে, রিয়াকশন ফোর্স দিচ্ছে। তাহলে তুমি নিচে পড়ে যাচ্ছ না কেন, বিকজ দিস ওয়েট ইজ ব্যালেন্সড বাই দ্য রিয়াকশন ফোর্স। তাহলে এখানেও লোডকে কে সাপোর্ট দিচ্ছে, টেনশন। তাহলে এখানে আমরা কি লিখি, ওয়েট ইকুয়াল টু নর্মাল রিয়াকশন ফোর্স। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, লোড ইজ ইকুয়াল টু টেনশন। আর এখানে আমরা কি হচ্ছে, এফর্ট আর্মের যে স্ট্রিং আছে সেটাকে ডাউনওয়ার্ড পুল করছি, এফর্টকে আমি ডাউনওয়ার্ড মুভমেন্ট দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এফর্ট ইজ ইকুয়াল টু টেনশন ইন দ্য স্ট্রিং। তাহলে এখানে এফর্টও তোমার স্ট্রিং এর টেনশনে ব্যালেন্স হচ্ছে। কেন, আমরা এখানে হোল্ড করে আছি স্ট্রিংটাকে, যদি স্ট্রিংটাকে কোনো মোমেন্টে ছেড়ে দিই তাহলে স্ট্রিংটা ওপরে মুভ করবে, তাহলে ওকে ওপরে কে মুভ করাচ্ছে, দিস টেনশন ইন দ্য স্ট্রিং। তাহলে এখানে লোড ইজ ইকুয়াল টু টেনশন, এফর্ট ইকুয়াল টু টেনশন। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, লোড ইকুয়াল টু এফর্ট। সো ইন দিস কেস মেকানিক্যাল অ্যাডভান্টেজ এগেন ইকুয়াল টু 1। তাহলে এখানে আমার পারপাস হচ্ছে, ইট নাইদার অ্যাক্ট অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার নট ডাজ ইট অ্যাক্ট অ্যাজ এ স্পিড মাল্টিপ্লায়ার। অ্যাকচুয়ালি আমরা by using single fixed pulley we are able to change the direction of effort into convenient direction. আমরা আগে আপে দিতাম এফর্টটা থ্রু সিঙ্গেল ফিক্সড পুলি, এখন আমরা এটাকে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি বা ডাউনে দিচ্ছি। তাহলে আমরা জাস্ট
এফোর্টের ডিরেকশনটা চেঞ্জ করে দিচ্ছে, আগে ছিল আপওয়ার্ড এখন ছিল ডাউনওয়ার্ড, তাহলে এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে ইকুয়াল টু 1। নেক্সট আসছে ভেলোসিটি রেশিও। velocity ratio it is a ratio of velocity of effort to the velocity of load, velocity of effort by velocity of load. So velocity ratio को हमने VR लिखी. So this is displacement of effort divided by time, and this is displacement of effort divided by time. So this is dE by dl. তাহলে velocity ratio হচ্ছে equal to dE by dl. Displacement of effort by displacement of load. তার মানে এখানে কি হচ্ছে, এটা সিজার দিয়ে আমরা খুব ভালো বুঝতে পারবো। তাহলে এখানে দেখো সিজারের এই আর্মটা হচ্ছে এফার্ট আর্ম, তাহলে আমরা এই আর্মটাকে হাত দিয়ে প্রেস করছি, তাহলে এই আর্মটা কি হচ্ছে নিচে মুভ করছে, এই আর্মটা নিচে মুভ করছে, আর এই আর্মটা যে নিচে মুভ করছে এই যে ব্লেড যেখানে আমরা পেপারটাকে হোল্ড করছি, দিস ইজ কল্ড লোড আর্ম। যেহেতু এখানে আমি লোডটাকে হোল্ড করছি এই জন্য এটাকে বলছে লোড আর্ম। তাহলে যে আমি এফার্ট আর্মকে নিচে মুভ করছি, তাহলে অ্যাট দ্য সেম টাইম লোড আর্ম উপরে মুভ করছে। তাহলে এখানে এফর্টের যেমন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ঠিক একইভাবে লোডেরও ডিসপ্লেসমেন্ট হচ্ছে, লোডেরও ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে এফর্টের ডিসপ্লেসমেন্ট আর লোডের ডিসপ্লেসমেন্ট সাইমালটেনিয়াসলি হচ্ছে। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, কেন এই এফর্ট আর্মটা একটা সার্টেন টাইমে মুভ করছে, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে এফর্টের একটা ভেলোসিটি আছে, এই আর্মটার একটা ভেলোসিটিতে মুভ করছে, অ্যাট দ্য সেম টাইম এই লোডেরও একটা ভেলোসিটি আছে, কারণ এটাও একটা সার্টেন টাইমে মুভ করছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ভেলোসিটি অফ এফর্ট ইন বাই ভেলোসিটি অফ লোড, দিস ইজ ভেলোসিটি রেশিও। তার মানে এই লোডটাকে আমি কত স্পিডে কাট করব তার এগেনস্টে আমি এফর্টকে কতটা ভেলোসিটি দেবো। তার মানে এই লোডটাকে আমি কতটা স্পিডে কাট করব তার এগেনস্টে আমি এফর্টকে কত ভেলোসিটি দেবো, একে যত বেশি ভেলোসিটি দেবো একে তত বেশি কাট করতে পারবো। সেই জন্যই বলা হচ্ছে ভেলোসিটি অফ লোড কতটা দিতে আমাকে এফর্টকে কতটা বেশি ভেলোসিটি দিতে হবে। তাহলে সার্টেন ভেলোসিটি অফ লোড পেতে গেলে এফর্টকে কতটা ভেলোসিটি দিতে হবে, সেটাই হচ্ছে ভেলোসিটি রেশিও। তাহলে ভেলোসিটি রেশিও হয়ে যাচ্ছে ডিই বাই ডিএল। Number 1, if DE greater than DL, therefore velocity ratio greater than 1, so it act as a force multiplier. So it act as a force multiplier. Velocity ratio is greater than 1. It acts as a force multiplier. As for example, jack is used to lift a car. তাহলে জ্যাক যে মেশিনটাকে আমরা প্রেস করছি সেটাকে হয়তো মাল্টিপল টাইমস প্রেস করার পর গাড়িটা হয়তো স্লাইড লিফট হলো, তার মানে এফর্টের অনেক বেশি ডিসপ্লেসমেন্ট আমাকে করতে হচ্ছে টু ফর এ স্মল ডিসপ্লেসমেন্ট অফ লোড। মানে গাড়িটা আমি গ্রাউন্ড থেকে স্লাইড লিফট করি যেটাই আমার কাছে অনেক বেশি ব্যাপার,
কেন আমার গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে, গাড়ির টায়ারটা চেঞ্জ করতে গেলে গাড়িটা আমাকে গ্রাউন্ড থেকে স্লাইড লিফট করলেই হবে। তাহলে তার জন্য জ্যাককে আমার অনেকবার প্রেস করতে হবে, যে মেশিনটা সেটাকে অনেকবার প্রেস করতে হবে, তার মানে এফোর্টে অনেকবার ডিসপ্লেসমেন্ট করতে হবে, তার এগেনস্টে লোড খুব স্লাইড ডিসপ্লেসমেন্ট হবে। তাহলে এখানে ডিই ইজ গ্রেটার দ্যান ডিএল, এখানে লোড হচ্ছে হেভি লোড, তার স্লাইড ডিসপ্লেসমেন্ট হবে, কিন্তু তার রেসপেক্টে এফোর্টে অনেক বেশি ডিসপ্লেসমেন্ট হবে। So it acts as a force multiplier. In case of force multiplier, velocity ratio is greater than 1. As for example, jack is used to lift a car. Number 2 case, if DE is less than DL, therefore velocity ratio is less than 1. So it acts as a speed multiplier. It acts as a speed multiplier. As for example, scissor is used to cut a paper or cloth. To cut a paper or cloth. তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে এখানে আমি এই যখন পেপারটা কাট করছি, তাহলে এই এফোর্ট আর্মটাকে আমি অনেক কম মুভমেন্ট দিচ্ছি, তার এগেনস্টে লোডটা অনেকটা বেশি মুভমেন্ট হচ্ছে। তার মানে আমি এফোর্ট আর্মটাকে অনেক কম প্রেস করছি, তার এগেনস্টে আমি অনেকটা পেপারকে কাট করতে পারছি। তাহলে অনেকটা পেপারকে আমি কাট করতে পারছি, কিন্তু তার এগেনস্টে এফোর্ট আর্মকে আমি কম মুভমেন্ট দিচ্ছি। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট অফ এফোর্টটা কম হচ্ছে, এখানে ডিসপ্লেসমেন্ট অফ এফোর্টটা কম হচ্ছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট অফ লোড অনেক বেশি হচ্ছে। So in this case velocity ratio is less than 1, so it acts as a speed multiplier. Number 3, if DE is equal to DL, displacement of effort equal to displacement of load, তাহলে velocity ratio এখানে কি হয়ে যাবে, equal to 1. So it neither acts as a force multiplier nor does it act as a speed multiplier. Speed multiplier. তাহলে as for example এটা কি হতে পারে, সিঙ্গেল ফিক্সড পুলি, সিঙ্গেল ফিক্সড পুলি। একটা পুলি এদিকে বাকেট আছে, বাকেট অফ ওয়াটার আছে, আর এদিকে আমরা এফোর্ট দিচ্ছি, এদিকে এফোর্ট দিচ্ছি। তাহলে এদিকে স্ট্রিং এর লেন্থ সাপোজ মনে করো 10 মিটার, আর এদিকেও স্ট্রিং এর লেন্থ হচ্ছে 10 মিটার। তাহলে টোটাল লেন্থ কত হচ্ছে স্ট্রিং এর, টোটাল লেন্থ 10 প্লাস 10 20 মিটার। এবার আমি যদি এফোর্টকে এখান থেকে স্ট্রিং, এফোর্ট আর্মের স্ট্রিংটাকে এখান থেকে যদি আমি 5 মিটার নিচে নামিয়ে নিই, তারপর ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট কত হলো 5। তাহলে এখন এই সাইডে টোটাল লেন্থ কত হয়ে গেল 15 মিটার। তাহলে টোটাল স্ট্রিং এর লেন্থ কত 20 মিটার। তাহলে এই সাইডে স্ট্রিং এর লেন্থ কত হতে হবে 5 মিটার। তবে তো টোটাল লেন্থ 15 প্লাস 5 20 মিটার থাকবে। তার মানে এখানে বাকেটটা কোথায় লিফট হয়ে গেল, বাকেটটা এখন এখানে লিফট হয়ে গেল। তাহলে বাকেটটা এখানে কতটা লিফট হলো, বাকেটটা এখানে 5 মিটার লিফট হলো। তার মানে লোড কতটা রেজড হলো 5 মিটার। তাহলে ডিই যা ডিএল তাই, তার মানে ডিই ইকুয়াল টু ডিএল।
তার মানে এখানে আমার পারপাস হচ্ছে টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ এফর্ট ইনটু কনভেনিয়েন্ট ডিরেকশন। তাহলে এখানে এফর্ট 5 মিটার যদি ডাউনে যায়, তাহলে এইদিকে এফর্ট আর্মের লেন্থ কত হয়ে গেল 15 মিটার, টোটাল স্ট্রিং এর লেন্থ কত 20 মিটার, তাহলে এই সাইডের লেন্থ কত হতে হবে 5 মিটার, আগে কত ছিল 10 মিটার, তার মানে এখানে 5 মিটার শর্ট হলো, তার মানে লোড 5 মিটার উপরে উঠলো, তোমার ডিসপ্লেসমেন্ট এফর্ট যদি 5 হয় তাহলে ডিসপ্লেসমেন্ট লোডও এখানে 5, তাহলে D ইকুয়াল টু DL। তার মানে এখানে আমার কাজ ইট নাইদার অ্যাক্ট অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার নট ডাজ ইট অ্যাক্ট অ্যাজ এ স্পিড মাল্টিপ্লায়ার। এখানে আমরা কি করলাম, দ্য ডিরেকশন অফ এফর্টকে কনভেনিয়েন্ট ডিরেকশনে কনভার্ট করলাম। যদি সিঙ্গেল ফিক্সড পুলি না থাকতো তাহলে এফর্টটাকে আমাকে আপে দিতে হতো, এখন আমরা সিঙ্গেল ফিক্সড পুলির থ্রুতে ডাউনে দিচ্ছি, টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি দিচ্ছি। দেখে নাও। নেক্সট যেটা আমরা আসবো, দ্যাট ইজ কল্ড এফিশিয়েন্সি অফ এ মেশিন। এফিশিয়েন্সি অফ এ মেশিন, তাহলে এফিশিয়েন্সি অফ এ মেশিন ইজ বেসিক্যালি ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট। আমি কতটা ইনপুট দিচ্ছি তার এগেইনস্টে কতটা আউটপুট পাচ্ছি, দ্যাট ইজ আ মেজারমেন্ট অফ এফিশিয়েন্সি। তাহলে ফার্স্ট আমরা করছি work input, work done on the machine by the effort, work done on the machine by the effort, that is work input। তাহলে work input equal to আমরা কি লিখতে পারবো, effort into displacement of effort, effort into displacement of effort, this is work input, E into DE, work input। তাহলে আমরা সিজার দিয়ে বলি, সিজার এটাই বেস্ট এক্সাম্পল। তাহলে আমরা হাত দিয়ে যখন প্রেস করছি, তাহলে এই যে আর্মটা, এই আর্মটা এই পজিশনে ছিল, আমি হাত দিয়ে প্রেস করে ওকে নিচে মুভ করালাম, ডাউনওয়ার্ড মুভমেন্ট হলো, তাহলে এই পজিশন থেকে এই পজিশনে একটা ডিসপ্লেসমেন্ট হলো, সেটা কি জন্য হলো, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে আমি একটা এফর্ট দিলাম, তার জন্য এফর্ট আর্মের একটা ডিসপ্লেসমেন্ট হলো, তাহলে এটাই হচ্ছে ওয়ার্ক ইনপুট। কেন, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ওয়ার্ক, তাহলে এফর্ট ইনটু ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট, এফর্ট ইজ এ ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়ার্ক ইনপুট। ঠিক একই ভাবে হচ্ছে ওয়ার্ক আউটপুট, ওয়ার্ক আউটপুট, so work done by the machine, work done by the machine on the load, work done by the machine on the load, this is work output, this is load into displacement of load, load into displacement of load, load into displacement of load, তাহলে work done by the machine on the load। তাহলে এই পেপারটা হচ্ছে লোড, পেপারটাকে আমি কাট করছি, তার মানে লোড এবং লোডের উপর একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে মেশিনে, তাহলে লোড ইনটু ডিসপ্লেসমেন্ট অফ লোড, সেটাই হচ্ছে তোমার ওয়ার্ক আউটপুট, লোড ইনটু ডিসপ্লেসমেন্ট অফ লোড। তাহলে পেপারটা হচ্ছে লোড এবং পেপারটা একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে, পেপারটা একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে লোড ইনটু ডিসপ্লেসমেন্ট অফ লোড, সেটাই হচ্ছে ওয়ার্ক আউটপুট। তাহলে এফিশিয়েন্সি মানে আমরা কি লিখেছি, এফিশিয়েন্সি কি ইটা সাইন দিয়ে লেখা হয়, দিস ইজ ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট,
তাহলে এফিসিয়েন্সিকে আমরা কি লিখছি, এফর্ট ইনটু ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট, আর এটা হচ্ছে লোড ইনটু ডিসপ্লেসমেন্ট অফ লোড। তাহলে এফিসিয়েন্সি এখানে লিখলাম, সরি উল্টোটা লিখে ফেলেছি আমি, ওয়ার্ক আউটপুট মানে হচ্ছে লোড ইনটু ডিসপ্লেসমেন্ট অফ লোড, আর এটা হচ্ছে এফর্ট ইনটু ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট। তাহলে এটাকে আমরা লোড বাই এফর্ট কে আলাদা করলাম আর ডিএল বাই ডিই কে আলাদা লিখলাম। তাহলে এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, দিস ইজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আর ভেলোসিটি রেশিও মানে আমরা কি জানি, ডিই বাই ডিএল। তাহলে এখানে কি আছে, ডিএল বাই ডি, তার মানে এটাকে যদি 1 বাই ভেলোসিটি রেশিও নিই তাহলে এটা হয়ে যাবে ডিএল বাই ডি, তাহলে এটা হয়ে যাবে ইনটু 1 বাই ভেলোসিটি রেশিও। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি ইনটু ভেলোসিটি রেশিও। এই রিলেশনটা অনেক সময় ডিরাইভ করতে দেয়। এই রিলেশনটা ডিরাইভ করতে গেলে তোমাকে এই পার্টটা পুরোটা দেখাতে হবে, ওয়ার্ক ইনপুট ওয়ার্ক আউটপুট, তারপর এফিসিয়েন্সি এই ফর্মুলাটা লেখার পর এটাকে পুট করতে হবে। তাহলে পুরো ডেরিভেশনে পুরো এই পার্টটা আমাদেরকে শো করতে হবে। Principle of machine. Principle of machine. Ideal machine এ কি হয়ে যায়, আইডিয়াল মেশিনে যেটা হয় দ্যাট ইজ ইনপুট এনার্জি equal to output energy. Input energy is equal to output energy, মানে আমি যতটা ইনপুট দিচ্ছি ততটাই আউটপুট পাচ্ছি, মানে এফিসিয়েন্সি হচ্ছে 100%। কিন্তু প্র্যাকটিক্যাল মেশিনে সেটা কখনোই হয় না, প্র্যাকটিক্যাল মেশিনে কখনোই হয় না। ইনপুট এনার্জি হচ্ছে এফর্ট ইনটু ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট, আর আউটপুট এনার্জি হচ্ছে লোড ইনটু ডিসপ্লেসমেন্ট অফ লোড, effort into displacement of effort and load into displacement of load. The point at which the effort is applied is called effort point, it is the point at which the load is obtained is called load point. তাহলে ইনপুট এনার্জি ইকুয়াল টু আউটপুট এনার্জি, আমি যতটা ইনপুট দিচ্ছি ততটাই আউটপুট পাবো ইন কেস অফ আইডিয়াল মেশিন। বাট ইন প্র্যাকটিক্যাল মেশিন, but in practical machine output energy is less than
input energy. কেন? Because some input is utilized to overcome the friction in different parts of pulley. To overcome the friction in different parts of the pulley. সেই জন্য আউটপুট এনার্জি ইনপুট এনার্জি থেকে কিছুটা কম হয়। তাহলে কোনো মেশিনই 100% এফিসিয়েন্সি পসিবল না। এফিসিয়েন্সি সবসময় 80% বা 70% বা 90% হয়, কেন কিছুটা পার্ট ইউটিলাইজ হয়ে যায় টু ওভারকাম দ্য ফ্রিকশন। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ মেশিন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, the velocity ratio of a machine is a constant quantity. Velocity ratio of a machine is a constant quantity. কেন velocity ratio মানে হচ্ছে DE by DL, মানে a bucket of water is lifted from a deep well. তুমি ডিপ ওয়েল থেকে একটা বাকেট অফ ওয়াটারকে লিফট করছো স্ট্রিং দিয়ে, এবার সিঙ্গেল ফিক্সড পুলি দিয়ে লিফট করছো। তাই তোমার কাছে বাকেটটাকে এই ওয়েলের এজ অবধি তোমাকে লিফট করতে হবে, বাকেটটাকে তোমাকে এখানে লিফট করতে হবে। তাহলে বাকেটটাকে তুমি তখনই হোল্ড করে নিতে পারবে বা কালেক্ট করতে পারবে ওয়াটারটাকে। তাহলে বাকেটটা তোমার টার্গেট হচ্ছে যে লোডকে এতটা ডিসপ্লেসমেন্ট দিতে হবে। তাহলে তোমার কাছে ডিসপ্লেসমেন্ট অফ লোডটা ফিক্সড, এবং এই ডিসপ্লেসমেন্ট অফ লোডের জন্য তোমাকে এফর্টকে এখান থেকে এতটা ডিসপ্লেসমেন্ট দিতে হবে। তার মানে এই বাকেটটাকে লিফট করতে গেলে তোমাকে এতটা অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট দিতে হবে, আর তার জন্য এফর্টকে এতটা অ্যামাউন্ট অফ ডিসপ্লেস করতে হবে। তাহলে এই পজিশনে নিয়ে আসলে তুমি ওয়াটারটাকে ইজিলি কালেক্ট করে নিতে পারবে। তাহলে তোমার কাছে ডিসপ্লেসমেন্ট অফ লোড ফিক্সড, কারণ তুমি বাকেটটাকে এখানে লিফট করে কোনো লাভ নেই, ডিসপ্লেসমেন্ট বাড়িয়ে লাভ নেই, বা তুমি যদি ডিসপ্লেসমেন্টটা কম করো তাহলে তুমি কালেক্ট করতে পারবে না। তাহলে তোমাকে এই অবধি বাকেটটাকে ডিসপ্লেস করতে হবে। তার মানে ডিসপ্লেসমেন্ট অফ লোডটা হচ্ছে ফিক্সড, তার জন্য এফর্টকে এতটা ডাউনে মুভ করাতে হবে। তার মানে ডিসপ্লেসমেন্ট অফ এফর্টটা হচ্ছে ফিক্সড। সো ভেলোসিটি রেশিও DE and DL for a particular machine or for a particular setup is fixed. For a particular setup is fixed. Therefore, velocity ratio is a constant quantity. একটা মেশিনের ভেলোসিটি রেশিও কখনোই চেঞ্জ করবে না। বাট মেকানিক্যাল অ্যাডভান্টেজ is not a constant quantity. And mechanical advantage is equal to load by effort. In case of single fixed pulley, we write load equal to effort. Load equal to effort. এটা আমরা লিখি, but practically effort is greater than the load, because some extra effort is required
to overcome the friction in different parts of the pulley. In different parts of the pulley. So effort is greater than the load. তাহলে এক্সট্রা কিছুটা এফর্ট আমাকে দিতে হয় টু ওভারকাম দ্য ফ্রিকশন ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য পুলি। তারপরে এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফর্ট, এখানে কি হয়ে যায় মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1 হয়, ইকুয়াল টু 1 হয় না সিঙ্গেল ফিক্সড পুলিতে। প্র্যাকটিক্যাল সিঙ্গেল ফিক্সড পুলিতে মেকানিক্যাল অ্যাডভান্টেজ নট ইকুয়াল টু 1। কেন? কিছুটা এফর্ট আমার এক্সট্রা লাগে টু ওভারকাম দ্য ফ্রিকশন, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ লেস দ্যান 1 হয়। বাট ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু 1 হয়। কেন? সিঙ্গেল ফিক্সড পুলিতে ডি ইকুয়াল টু টিএল, সেটা ভেলোসিটি রেশিওটা ফিক্সড 1, কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজটা 1 হয় না, লেস দ্যান 1 হয়। তাহলে আমরা কি শিখলাম? ভেলোসিটি রেশিও অফ এ মেশিন ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, whereas mechanical advantage is not a constant quantity. It may change due to the presence of friction in different parts of the machines. ঠিক আছে, তাহলে আমরা মেশিনের এই পার্ট অফ দি ক্লাসে ডিসকাস করেছিলাম। তাহলে এই ভিডিও লেকচারটা এখানেই এন্ড হচ্ছে। তোমরা ভালো করে স্টাডি করো, যদি কোনো ডাউট থাকে আমাকে কোশ্চেন পাঠাবে গ্রুপে, বা আমাকে নেক্সট ক্লাসে ডাউট ক্লিয়ার করে নেবে। এর পরের ক্লাসে আমরা যেটা করব দ্যাট ইজ লিভার আরেকটা পার্ট, আর তারপরে হচ্ছে মেশিন আরেকটা পার্ট হচ্ছে পুলি। এই দুটো পার্ট আমাদের বাকি আছে।